বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন হচ্ছে বয়কট ইন্ডিয়া। আচ্ছা, আপনি কোন দলে? প্রথমে আপনাকে প্রশ্ন করি যে আপনি ভারত বিরোধী আন্দোলন মানে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, আমি যদি মনে করেন কি যে বিরোধী আন্দোলনের বিপক্ষে থাকি, তাহলে আমি কি ভারতের দালাল হয়ে গেলাম, বা আপনি কি ভারতের দালাল হয়ে গেলেন? এটা কেমন কথা? এটা আমার কিন্তু যুক্তিতে আসে না কোনো রকম। যে আপনি মনে করেন কি আপনার ভারতের পণ্য আপনি বয়কটের ডাক দিয়েছেন, হয়তো বা কিছু লোক সাড়া দিয়েছে, আবার কিছু লোক সাড়া দেবে না। বাংলাদেশের তো 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের ভিতরে হয়তো বা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ মানুষ হয়তো বা ভারত বিরোধী বা ভারতের পণ্য মানে ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছেন। আর দেখেন মোস্টলি পার্সন তো নীরবতা পালন করতেছেন, হয়তো বা কেউ দেখা দেখি এই সমস্ত কীর্তি কাহিনীকে মানে পাগলের প্রলোভ বলতেছেন। অনেকেই আছে এ ধরনের। আপনারা দেখবেন যে কমেন্ট বক্সে গিয়ে অনেকে মন্তব্য করতেছেন, কিন্তু অনেকে হাসি রেট দিচ্ছেন, অনেকে হাসি ঠাট্টার স্থলে এই জিনিসটা দিচ্ছেন। একটা কথা, ভারত বিরোধী আন্দোলন মনে করেন কি ভারতের পণ্য বাংলাদেশে যেগুলো পণ্য আছে, বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষদের এই সমস্ত পণ্য ক্রয় করতে মানে করতেছে, বাধা দিচ্ছে, মানে ক্রয় করতে অনুরোধ করতেছে ভারতের যে কোনো পণ্য যেন বয়কট করা হয়। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন, যে ভারতের পণ্য যারা বয়কটের ডাক দিয়েছেন তাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা, এই যে মনে করেন কি ভারত থেকে যে পণ্যগুলো আসে, হ্যাঁ, আপনার জানেন তো যে ভারত থেকে যে পণ্যগুলো আসবে, বা সেই মায়ানমার থেকে যে পণ্যগুলো আসবে, বা নেপাল থেকে যে পণ্যগুলো আসবে, মানে বাংলাদেশের বর্ডার কান্ট্রি যেগুলো আছে, যেমন ভারত, আপনার পাকিস্তান হতে পারে, সেটা হতে পারে মায়ানমার হতে পারে, ঠিক আছে, মানে বর্ডার কান্ট্রি, বাংলাদেশের যে বর্ডার কান্ট্রিগুলো হতে পারে, হ্যাঁ, বর্ডার কান্ট্রি যেমন নেপাল হতে পারে, ঠিক আছে, মানে একদম বাংলাদেশের নিকটে, হ্যাঁ, এই সমস্ত কান্ট্রি থেকে যে পণ্যগুলো আসে, মানে ট্রান্সপোর্ট যে কস্ট থাকে এটা কিন্তু একটু কম হয়। হ্যাঁ, কারণ কি যে আপনারা দেখেন যে মানে একটা সাধারণভাবে বোঝা যায় যে মানে দেখা যায় কি টেকনাফ থেকে তেতুলিয়া, হ্যাঁ, যদি কোনো মানে আপনি যদি কোনো প্রোডাক্ট করতে চান, ট্রান্সপোর্ট করতে চান, বা আপনি যদি কোনো প্রোডাক্ট মানে পাঠাতে চান পার্সেলে, তখন কিন্তু কস্টিং বেশি লাগবে আপনার। যত দূরত্ব হবে কস্টিং কিন্তু বেশি লাগবে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ইন্ডিয়া থেকে, মানে আমি যে ইন্ডিয়ার কথা বলি, যারা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের ডাক দিচ্ছেন বা ইন্ডিয়ান থেকে মানে প্রোডাক্ট আনতে অনুৎসাহিত করতেছেন, মানে ব্যবসায়ীদের বা যারা ক্রেতা আছে তাদেরকেও প্রোডাক্ট ক্রয় করতে আর কি অনুৎসাহিত করতেছেন। হ্যাঁ, আমি তাদের ইন্ডিয়ার প্রোডাক্ট নিয়ে কথা বলি, যেমন পেঁয়াজ, আলু, যেমন অনেক নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, যেমন অনেক প্রকার মশলা ইন্ডিয়া থেকে আমরা সংগ্রহ করি। মনে করেন কি যে এই যে পেঁয়াজ, হ্যাঁ, এই পেঁয়াজ মনে করেন এখন হয়তো 50 টাকা, 60 টাকা, 30 টাকা, 35 টাকা দরে পেঁয়াজ ক্রয় করতে মানে গরিব দুঃখী ক্রয় করতে পারতেছে। কিন্তু যখন এই ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না, যখন এই বাংলাদেশের ব্যবসায়ীরা শুনবে যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ রপ্তানি করা হবে না, বা ইন্ডিয়া থেকে পেঁয়াজ বাংলাদেশে ঢুকবে না, তখন এই ব্যবসায়ীরা কি করবে? এক রাতের ভিতর যে পেঁয়াজটা ছিল 35 টাকা, ওই পেঁয়াজ এক রাতের ভিতর 70 টাকা হাঁকাবে। আচ্ছা, এই জিনিসটা কন্ট্রোল করবে কে, বা এইটা ঠেকাবে কে? এটা এটা তো আমি আপনি ব্যবসা করি রে ভাই। হ্যাঁ, আমার মতো আপনার মতো কালো মাথা যারা আছে তারাই কিন্তু ব্যবসা করে। হ্যাঁ, তারাই কিন্তু এই সমস্ত দ্রব্যের দাম মানে রাতারাতির ভিতরে তারা কিন্তু দ্বিগুণ করে দিচ্ছে। এবার আলু, হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশে কিন্তু আলু কম নাই, তারপরে কিন্তু আলু আমরা 50 টাকা, 60 টাকা ক্রয় করি। কিন্তু যখন ইন্ডিয়া থেকে আলু আসে তখন আবার মানে দামটা আবার শীতের পর্যায়ে চলে যায়। আবার দেখেন যে আগে একটা জিনিস, যে আগে কিন্তু গরুর মাংস আমরা খাইতাম 300-400 টাকা কেজি। হ্যাঁ, যখন ইন্ডিয়া থেকে গরু আসা বন্ধ হয়ে গেল, হ্যাঁ, যখন গরুর রপ্তানি বন্ধ হয়ে গেল, আর গরু যখন ইন্ডিয়া থেকে আসা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু সেই গরুর মাংস এখন 900 টাকা, 1000 টাকা কেজিও খাইতে হয় মাঝে মাঝে। ঠিক আছে, এখন এই যে মনে করুন যে এই যে মানে ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট না আসলে, যেমন পেঁয়াজ, আলু, মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো না আসলে, যে ইন্ডিয়ান থেকে যেগুলো না আসলে, এগুলো প্রোডাক্ট যে দাম যে বেড়ে যাবে, হ্যাঁ, রাতারাতি যে দাম দ্বিগুণ হয়ে যাবে, এই দ্বিগুণের এই পয়সাগুলো কে দেবে? যারা আন্দোলন করতেছে তারা কি এই পয়সাগুলো পে করতে পারবে, বা সরকার দেবে? হয়তো না, তারা আবার আন্দোলনটাকে ঘুরিয়ে নিয়ে তারা বলবে কি যে মানে এখন সরকারকে বয়কট করো, সরকারকে বয়কট করো। হ্যাঁ, এই বলবেন কি যারা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের ডাক দিয়েছেন, বা যারা এই ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের নামে যারা এই ধরনের একটা মানে সলচাতুরি, একটা চিটারি, একটা বাটপাড়ি মানে করতেছেন, তারা এই সমস্ত গরিব দুঃখীদের মানে এই যে মানে বাড়তি টাকা, এই টাকাগুলো কি আপনারা দেবেন? হ্যাঁ, হয়তো এখন আপনি বলবেন যে এটা ইন্ডিয়ার দালাল। ভাই, ইন্ডিয়ার দালাল, আমরা বাংলাদেশে বসবাস করে ইন্ডিয়ার দালাল যদি আমাকে বলেন, বা ইন্ডিয়ার দালাল যদি একজনকে বলেন, তাহলে আপনি আপনার 14 গোষ্ঠী হচ্ছে ইন্ডিয়ার দালাল। ঠিক, বাংলাদেশের মানুষের কথা ভাবতেছি, যারা গরিব দুঃখী মানুষ, যারা মানে খেটে খাওয়া মানুষ, আপনার 5তলা 10তলা বিল্ডিং যাদের আছে, বা যাদের গাড়ি বাড়ি আছে, তাদের তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারা তো দেখবি আর ঘুরে বেড়াবে। দেখেন যে বাংলাদেশের মানে প্রোডাক্ট বয়কটের ডাক দিয়েছেন, মানে বাংলাদেশের বাজারে মানে এই প্রোডাক্ট বয়কটের ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদের একজন নেতা নাকি, মানে গণ অধিকার পরিষদের সেই রেজিস্ট্রেশন পায়নি ভাই।
তারা কিন্তু রেজিস্ট্রেশন এখনো পায়নি। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ নামে একটা পরিষদ মানে নামে শুধু আছে, কোনো কামে কাজে কোনো কিছুতে নাই। সেই একজন নেতা, হ্যাঁ, সে মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইয়া করে টাকার জন্য, করে পয়সার জন্য তার কিন্তু এখন ইনকাম এই ফেসবুকে কিছু টাকা, আর ওই যে সাথী যারা আছে, হ্যাঁ, তারা হয়তো বা কিছু দেয়, হ্যাঁ, মানে চা নাস্তা খাওয়ার জন্য বা সংসার চালানোর জন্য, এটা দিয়ে কিন্তু সে চলে। হ্যাঁ, হয়তো বা সেই বিকাশের ব্যবসাটা এখন হয়তো একটু চালু আছে, রানিং আছে, হয়তো এই ফেসবুক থেকে তিনি এই ধরনের কীর্তি কাহিনী, তিনি এই ধরনের স্লোগান দিয়ে ফেসবুক থেকে হয়তো কিছু টাকা ইনকাম করে। কিন্তু হ্যাঁ, ইনকাম কিন্তু অনেক প্রকারের আছে, হ্যাঁ, অনেক প্রকারের ইনকাম আছে, কিন্তু চিটারি একটা চালাকি আছে। সেটা হচ্ছে কি, আমি যেটা আজ করতেছি যে হয়তোবা ইন্ডিয়ার সরকার, হ্যাঁ, বাংলাদেশ সরকারকে পছন্দ করে, বাংলাদেশ সরকারের কাজকর্মকে পছন্দ করে, বাংলাদেশ সরকার যেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা হয়তো ইন্ডিয়ার সরকার সাপোর্ট করে। ইন্ডিয়ান সরকার বাংলাদেশ পার্লামেন্টকে সাপোর্ট করে। হ্যাঁ, তারা মনে করেন একঘেয়েমি সাপোর্ট করে। একঘেয়েমি বলতে যে তুমি দেমাগ ধরে বসে থাকবা, নির্বাচনে আসবে না, তুমি দেমাগ ধরে বসে থাকবা, হ্যাঁ, তোমাকে মানে কি ঠ্যাং ধরে টেনে নির্বাচনে আনতে হবে, হ্যাঁ, এইগুলো তারা সাপোর্ট করে না। নির্বাচনে এসে, হ্যাঁ, জনগণ তোমাকে ভোট দিলে তুমি এমপি হবা বা তুমি মন্ত্রী হবা, প্রধানমন্ত্রী হবা, সেটা ভিন্ন কথা। তারা কিন্তু এটাই ভাবে, ইন্ডিয়ান যে পার্লামেন্টের যে লোকজন আছে বা ইন্ডিয়ান যে জনগণ আছে, তারা কিন্তু এটাই ভাবে। আবার একটা কথা আমি বলি যে বাংলাদেশ কিন্তু আমরা কিন্তু সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি না। ইন্ডিয়া থেকে কিন্তু অনেক পিছনে আছে, আমরা এখনো কিন্তু অনেক পিছনে আছে ভাই। আপনাকে বলি, আপনি যে ইন্ডিয়ান প্রোডাক্টের ডাক দিয়ে বয়কটের ডাক দিয়েছেন বা ইন্ডিয়া বয়কটের ডাক দিয়েছেন, হ্যাঁ, আপনার বাবা মা বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশীর যখন একটা মানে দুরারোগ্য ব্যাধি যখন হবে, তখন কিন্তু আপনার ইন্ডিয়া ছাড়া কোনো গতি নাই। অনেক ইউটিউবাররা বলে যে মালয়েশিয়াতে চিকিৎসা করার জন্য যান বা ওই সিঙ্গাপুরে চিকিৎসা করার জন্য যান। ভাই, মালয়েশিয়াতে সিঙ্গাপুরে আসার মতো ক্ষমতা বাংলাদেশের 90% লোকের নাই। হ্যাঁ, 90% পেশেন্টের, 90% বাংলাদেশের 90% লোকের, হ্যাঁ, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ওই যে থাইল্যান্ড, হ্যাঁ, এদের ক্যাপাসিটি নাই 90% লোকের। আপনি জানেন ইন্ডিয়া হয়তো আমাদের ইন্ডিয়ান ভাষা এবং বাংলা ভাষা প্রায় সেম। ইন্ডিয়ারা কথা বললে আমরা বুঝি, বা আমরা কথা বললে ইন্ডিয়ারা বুঝে না। হ্যাঁ, ডাক্তারি যে এগুলো আমাদের বাংলাদেশের যে হসপিটালগুলো, বাংলাদেশে যে হসপিটাল নামে কসাইখানা আছে, দেখেন যে ছোট ছোট শিশুরা মুসলমানি করাইতে গিয়ে কতজনের জীবন দিতে হয়েছে, আর কত শত মানুষ হসপিটালে, হ্যাঁ, মানে মারা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ডাক্তারদের অবহেলার কারণে শত মানুষ মারা যাচ্ছে। আপনি যে মনে করেন টাকা খরচ করে, আপনি ভালো মানুষ, হ্যাঁ, কিছুদিন আগে যে ল্যাবে এটা কি হলো, ভালো মানুষ, একদম ভালো মানুষ, হ্যাঁ, মানে সুস্থ একদম হেঁটে, হ্যাঁ, আপনার হসপিটালে গিয়ে সে লাশ হয়ে ফেলেছে। ঠিক আছে, সবকিছু চিন্তা ভাবনা করতে হবে যে আমরা মানে কি করি, মানে কিসের বয়কটের ডাক দেই। হ্যাঁ, এগুলো কিসের বয়কট? এগুলো আসলে আপনাদের ধান্দাবাদী ছাড়া বা প্রতারণা ছাড়া, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আপনারা দেখেন যে আমি স্ক্রিনে অনেকগুলো মানুষের ছবি দিয়ে দিয়েছি যে ওনারা শার্ট বানিয়েছে যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। একবার একটা মানে বেমারে পড়েন বা একবার মাত্র, আল্লাহ না করুক, হ্যাঁ, বেমারে পড়ে, মানে অসুস্থ হয়ে যান, চরমভাবে অসুস্থ হয়ে যান, হ্যাঁ, তখন বলবেন কি যে ইন্ডিয়া যাবো না, মারা যাবে এখানে বৈশা। ঠিক আছে, ইন্ডিয়া এবং বাংলাদেশ এখনো ইন্ডিয়ানের যে মানে ইন্ডিয়ার যে মানে সংস্কৃতি বা ইন্ডিয়ার যে আর্থিক অবস্থা, বাংলাদেশ কিন্তু সেখানে, বা ইন্ডিয়ান যে ক্যাপাসিটি বা ইন্ডিয়ার যে মানে রাষ্ট্র চালানোর যে ক্যাপাসিটি বা ইন্ডিয়ান যে আর্থিক অবস্থা, ইন্ডিয়ান সবকিছু এনভায়রনমেন্ট, হ্যাঁ, আপনি দেখেন যে ইন্ডিয়াতে 1 কেজি আঙ্গুর পাওয়া যায় 70 টাকা দিয়ে, 1 কেজি আঙ্গুর 70 রুপি দিয়ে পাওয়া যায়। আপনি সেই আঙ্গুরগুলো বাংলাদেশে কিনে খাচ্ছেন 300 টাকা 400 টাকা, বাংলাদেশে কিনে খাচ্ছেন 300 টাকা 400 টাকা। হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন ভাই? আমাদের সেই ক্যাপাসিটি নাই। হ্যাঁ, আমরা মানে সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ না, আমরা এখনো সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু হ্যাঁ, আমরা ডেভেলপিং মানে উন্নয়নের দিকে মানে ধাবিত হচ্ছি, সবাই উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি, কিন্তু এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। স্বয়ংসম্পূর্ণ হয়ে বা ইন্ডিয়া থেকে উচ্চ লেভেলে পৌঁছাইয়ে তারপরে হয়তো আপনি বয়কটের ডাক দেন। আর এখন যারা আপনারা বয়কটের ডাক দিচ্ছেন, হ্যাঁ, মানে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। মানে আপনাদের ডাক, হ্যাঁ, আপনারা হয়তো এই গানটাই বলবেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপনাদের কিন্তু ভাই একলাই চলতে হবে। হ্যাঁ, ওই সারা বাংলাদেশ থেকে মানে এই সদস্য গুছিয়ে, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের সদস্য গুছিয়ে হয়তো আপনারা পাবেন 1000 2000, সারা বাংলাদেশ থেকে 1 লাখ 2 লাখ পাবেন। হ্যাঁ, তারপরে দেখবেন কি যে আপনাদের পা ব্যথা হয়ে গেছে, আপনাদের মাথা ব্যথা হয়ে গেছে। কারণ কি, আপনাদের এই পাশের বাড়ির ওই আঙ্কেল, পাশের বাড়ির ওই চাচি, ওই তাদের অনেক অসুস্থ হয়েছে, ছেলে অসুস্থ হয়েছে বা তারা অসুস্থ হয়েছে, তারা ইন্ডিয়া চলে গিয়েছে। লক্ষ লক্ষ লোক ইন্ডিয়া আপনারা যায় বিজনেস করার জন্য, লক্ষ লক্ষ লোক ইন্ডিয়া যাচ্ছে বিজনেস, ইন্ডিয়া থেকে প্রোডাক্ট এনে লক্ষ লক্ষ লোক বাংলাদেশের লক্ষ লক্ষ লোক বিজনেস করতেছে ভাই। হ্যাঁ,
আপনারা অতটা সস্তা বা অতটা সহজ ভেবেন না। আপনারা হয়তো বিটা ছাড়া হতে পারেন, বা আপনারা হয়তো বিজনেস ছাড়া হতে পারেন, আপনারা হয়তো বেকার হতে পারেন। এমন লক্ষ লক্ষ লোক আছে যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ কোটি 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 ডলারের বিজনেস করতেছে, কোটি কোটি ডলারের বিজনেস করতেছে। অনেক লোক আছে, অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশ বিজনেস করে, বা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশের অনেক ছেলে, অনেক নারী, অনেক পুরুষ উদ্যোক্তা হয়েছে। দেশকে অতটা ছোট করা বা অতটা অবহেলা অবজ্ঞার চোখে দেখা কোনোভাবে বাঞ্ছনীয় নয়। বন্ধুরা, হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো ইন্ডিয়ার দালাল, আমি আমার বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। পৃথিবীর যে কোনো দেশ হোক না কেন, আমি এখন ভালো চেয়ে আছি। যদি কেউ বলে ভাই তুমি ঘোরার জন্য কোন দেশে যেতে চাও, আমি এক চান্সই বলবো আমার মাতৃভূমি, আমার প্রিয় বাংলাদেশে আমি ঘোরার জন্য, আমার প্রিয় বাংলাদেশকে আমি ঘুরে দেখতে চাই। ঠিক আছে, আমি সেই ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা আমি যেতে চাই না, আমি ডাইরেক্ট আমার বাংলাদেশে যেতে চাই। কারণ কি, বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা প্রতিটা মানুষের, প্রতিটা বাঙালির হৃদয়ে আছে। আমি সেই ভালোবাসা আমার এই হৃদয়ে রেখেছি বাংলাদেশের প্রতি। আমি চাই যে আমাদের বাংলাদেশ ইউরোপ কান্ট্রির মতো উন্নত হোক। ধোকাবাজ কোনো সিটার, কোনো বাটপারের ধান্দাবাজিতে আমরা যেন না পড়ি। দর্শক সবাই ভালো থাকবেন। আলোচনা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।